আর জন কিটস রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে অন্যতম। এবার ওনার যে চিফ কন্ট্রিবিউশন আর কি, সেইটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ ওডস, মানে খুব সুন্দর উনি ওড লিখতেন আর কি। তো এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে নাইটিঙ্গেল, ওড টু নাইটিঙ্গেল অ্যাজ অ্যান ওড, বা টু আ স্কাইলার্ক অ্যাজ অ্যান ওড, বা যে কটা ওড আরও আছে আর কি, যেমন টিনটন অ্যাবেটা ওড বলা যেতে পারে। তো অ্যাজ অ্যান ওড এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো প্রথমে এটা জানতে হবে যে হোয়াট ইজ অ্যান ওড। এটা যে কোনো গুগলে বা যে কোনো ডিকশনারিতেই পেয়ে যাবে যে ওড is a kind of a poem, lyrical in nature. It's a long poem with a very serious theme. মানে ওডে যে থিমটাকে করা হয়, ব্যবহার করা হয়, সেটা খুবই সিরিয়াস হয়, হাইটেন্ড, সাবলাইম একটা থিম হয়। তো আমরা যে তিনটে ওড পড়েছি, তিনটেতেই বা ইনক্লুডিং ওড টু আ নাইটিঙ্গেল, দ্য থিম ইজ দ্যাট অফ লাইফ, দ্য ট্রানজিয়েন্স অফ লাইফ অ্যান্ড দ্য পার্মানেন্স অফ আর্ট। এটা হচ্ছে মূল থিম ওড টু নাইটিঙ্গেলের। যেমন টু আ স্কাইলার্কের ওটাই ছিল যে আর্ট ইজ পার্মানেন্ট, আর্ট ইজ দ্য আর্ট অফ স্কাইলার্ক ইজ ফার বেটার দ্যান দ্য আর্ট অফ দ্য পোয়েট, বা আর্টটা মানে সুপারসিড করছে পোয়েটের আর্টকে সুপারসিড করছে, বা যে কোনো অন্য ধরনের যে ন্যাচারাল জিনিসগুলো আছে সেগুলো থেকে হচ্ছে, বেটার হচ্ছে আর কি। আর আলটিমেটলি স্কাইলার্কের যে হারমোনিয়াস ম্যাডনেস, দ্য সিক্রেট দ্যাট মেক স্কাইলার্ক সিং সো ওয়েল, দ্যাট মেক স্কাইলার্কস আর্ট সো ওয়েল, সো বিউটিফুল, সেইটা শেলি শিখতে চাইছিল। ওড টু নাইটিঙ্গেল আর একটা পাখির নাম, নাইটিঙ্গেল ইজ অ্যানাদার বার্ড। আর এইখানে যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে এটা যে কিটস এটা বলতে চাইছে যে আর্ট ইজ পার্মানেন্ট অ্যান্ড লাইফ ইজ ট্রানজিয়েন্ট। লাইফ ক্যান বি ফর আ ভেরি শর্ট ওয়াইল, বাট আর্ট ইজ ইটার্নাল। মানে আর্ট সারা জীবন থেকে যায়, আর্টের সাথে মানে আর্টকে টাইম নষ্ট করতে পারে না। এটা হচ্ছে মূল ব্যাপারটা। আর এখানেও আমরা আর একটা কনসেপ্ট দেখবো আর কি, নেগেটিভ ক্যাপেবিলিটি। এটাকে নিয়ে মানে এটা নিয়ে অনেক আলোচনা হয় কিটসের আর্টটাকে নিয়ে। যখনই আমরা আলোচনা করি, যখনই কিটসের কবিতার ব্যাপারে আসে, তখনই এই জিনিসটা, এই নেগেটিভ ক্যাপেবিলিটি, এইটা মানে খুব ডিসকাসড হয়। সো হোয়াট ইজ নেগেটিভ ক্যাপেবিলিটি? The negative capability refers to the ability of a person to not to think, rather enjoy a particular moment. একটা সময়, মানে যে সময় সে কোনো একটা দৃশ্য দেখছে, বা কোনো একটা কিছু খাচ্ছে বা ঘুমোচ্ছে বা কিছু একটা করছে, যেখানে মানে লিজার বা প্লেজারের কোনো একটা ব্যাপার আছে, তো সেইটা করার সময় বেশি ভাবনা চিন্তা না করে, সেটাকে নিয়ে বেশি ওয়ারিড না হয়ে গিয়ে নিজের বেস্টটা দেওয়া বা নিজের বেস্টটাকে উপভোগ করা, সেটাকেই বলা হচ্ছে নেগেটিভ ক্যাপেবিলিটি। যেটা কিটসের নিজের কতটা ছিল সেটা আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু যদি নেগেটিভ ক্যাপেবিলিটি কারোর মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে কিছু না করার ক্ষমতা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। মানে যেটা স্কাইলারকেও বলা হচ্ছিল যে উই পাইন ফর হোয়াট ইজ নট, উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। আমরা প্রেজেন্ট মোমেন্টে না বেঁচে আমরা আমাদের পাস্টে কি কি পাইনি, ফিউচারে কি কি পাবো না, কি কি নেই, কি কি আছে সেগুলোকে নিয়ে আমরা অতটা ওয়ারিড নই, কি কি নেই সেটাকে নিয়ে আমরা বেশি ওয়ারিড। সো এটা এই জন্য, কারণ উই ডোন্ট হ্যাভ নেগেটিভ ক্যাপেবিলিটি। সো এখানে আমরা ওই নেগেটিভ ক্যাপেবিলিটির আইডিয়াটাও দেখব।
It was again Keats's idea that a thing of beauty is a joy forever. যদিও ওটা গ্রেসিয়ান আর্ন বলে আর একটা ওডে কিডস এটা ব্যবহার করছে, কিন্তু এখানেও ওই থিং অফ বিউটি আর জয় কথাটা আমি ফার্স্ট থেকে বলে আসছি, দ্য ওয়ার্ড জয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট কামস, it gets repeated in each and every pre-romantic or romantic poem. তো যে মুহূর্তটা মানে জয় আনন্দটা পাওয়া যাবে, মানে সাবলাইম জয় যেটাকে বলে, দ্য জয় অফ দ্য সোল, আত্মার যে তুষ্টি, আত্মার যে আনন্দটা যে মুহূর্তে পাওয়া যাবে, সেই মুহূর্তে অন্য সব এক্সপিরিয়েন্সেস গুলো খুবই খেলো হয়ে যাবে আর কি। তো সেটাই নাইটিঙ্গেলের সংটা, ইটস কাইন্ড অফ ডুইং দ্যাট ফর কিডস। So here the Nightingale song stands for art, and of course Keats himself, or whatever he describes that is connected to human, is transient. It soon is destroyed. But Keats says, but the Nightingale song cannot be destroyed. It cannot deteriorate like human beings. আর এখানে একটা ইন্টেন্স নোট অফ সাবজেক্টিভিটি আছে। স্কাইলার্কেও ছিল, কিন্তু স্কাইলার্কটাকে বেশি ডিসক্রাইব করা হচ্ছিল, স্কাইলার্কের ব্যাপারে বেশি বলা হচ্ছিল, কিন্তু এইখানে দ্য ট্রু আইডিয়া অফ সাবজেক্টিভিটি ইন রোম্যান্টিক পোয়েট্রি সেটা এখানে দেখা যাচ্ছে। কারণ এইখানে শুরুই হচ্ছে মাই হার্ট একস, আমার বুকে ব্যথা হয়। এই যে আমার ব্যাপারটা বলা, মানে তোমরা নিও ক্লাসিক্যাল পোয়েট্রি পড়েছো, রেপ অফ দ্য লক পড়েছো, প্রি রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড পড়েছো, বা স্কাইলার্ক অবধি পড়লে, হ্যাঁ টিনটিন অ্যাবেতে ওই সাবজেক্টিভ নোটটা ছিল, বাট হিয়ার ইট ইজ নাও মিক্সড উইথ পিটি, সেলফ পিটি, যেটাকে নিয়ে কিডসকে অনেক ভৎসনাও করে সেই সময়কার ক্রিটিক্সরা। এডিনবার্গ রিভিউ বলে একটা পিরিয়ডিক্যাল বেরোতো, একটা ম্যাগাজিন টাইপের বেরোতো, তারা খুব বাজে ভাষায়, মানে তাদের যারা ক্রিটিক্সরা আর কি, তারা খুব বাজে ভাষায় কিডসকে আক্রমণ করে, যে কিডস একটু বেশি মানে সেন্টিমেন্টাল হয়ে পড়েছে, নিজের ব্যাপারেই শুধু লিখছে, সমাজে যে এত ধরনের সমস্যা, এত ধরনের প্রবলেমস, সেটার ব্যাপারে ওর কোনো ধ্যান ধারণা নেই, কোনো জ্ঞান নেই, ও খালি নিজের বুকে ব্যথা হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, সেগুলো সব লিখছে আর কি। এনিওয়ে, আর একটাও জিনিস যেটা আমরা বারবারই প্রি রোম্যান্টিক পোয়েট্রি থেকেও আলোচনা করে করে আসছি, সেটা হচ্ছে দ্য নোট অফ এসকেপিজম। মানে দৈনন্দিন জীবনের যা কিছু সমস্যা আছে সেগুলোর থেকে পালিয়ে, নাই নেচার, নাই আর্ট, নাই মিডিভেল হিস্ট্রি, নাই সুপার ন্যাচারাল কোনো এজেন্সির মধ্যে নিজেকে লুকিয়ে দৈনন্দিন জীবনের যে টানাপোড়েনগুলো আছে সেগুলোর থেকে নিজেকে সুরক্ষিত করার একটা চেষ্টা, সেটাকে এসকেপিজম বলা হচ্ছে। এসকেপ করা, পলায়নবাদ, সেটা এই রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে দেখা গেছে, এবং কিডসের পোয়েট্রির মধ্যেও এটা অনেকটাই ধরা পড়ে। Like any other romantic poet, Keats's life was also fraught with a lot of tragic events. কিডসের জীবনটাও অনেক দুঃখের জীবন ছিল। ও যে মেয়েটাকে ভালোবাসতো, ফ্যানি বার্নি, তার সাথে তাকেও অনেক মানে তাকেও কোর্ট করার চেষ্টা করে, তার সাথেও বিয়ে করার চেষ্টা করে, তাকে প্রপোজ করে, কিন্তু ফ্যানি ওর ভালোবাসাকে পাত্তা দেয়নি, অ্যান্ড হি গট হার্ট ব্রোকেন। তারপরে এদিকে ওর কবিতাকে নিয়ে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, এমনকি ওয়ার্ডসওয়ার্থও কিডসকে সাপোর্ট করেনি। মানে নিজে রোম্যান্টিক পোয়েট হয়েও সে কিডসকে কোনোদিনও সেভাবে সাপোর্ট করেনি, বরঞ্চ ওর বিরুদ্ধেই লিখেছে। তারপরে ওর ছোট ভাই বা ওর বড় ভাই ছিল, এক্স্যাক্টলি মানে বড় না ছোট সেটা আমার মনে নেই, বাট ওর ভাই ছিল টম, তার টিউবারকুলোসিস হয়, তো তার সেবা শুশ্রূষা করতে গিয়ে কিডসের নিজের চেহারা খুব ভেঙে যায়, নিজে খুব সে দুর্বল হয়ে পড়ে, এবং আলটিমেটলি কিডস বোধহয় 23 না 24 বছর বয়সে নিজেও টিউবারকুলোসিস হয়ে
মারা যায়। And in his lifetime his poems were not received well by the critics, and they always made some kinds of bad comments on his poems. So he never saw that his poems were so popular as they are now. মানে জন কিটসকে কেনা চেনে এখন। যাই হোক, so my heart aches and a drowsy numbness pains my sense as though of hemlock I had drunk. Hemlock is a kind of a poison. তো কিটস বলছে যে আমার বুকে ব্যথা করছে আর ঘুম ঘুম পাচ্ছে আমার, আর এক ধরনের নাম্বনেস হয়ে গেছে, এক ধরনের নিস্তেজ আমি হয়ে গেছি, ঘুম ঘুম পাচ্ছে, আর আমার যত সেন্স আছে সবকটাতেই এই ধরনের এই ঘুমের একটা মানে আচ্ছন্নতা ছড়িয়ে পড়েছে, যেন মনে হচ্ছে আমি হেমলক খেয়ে নিয়েছি, বিষ খেয়ে নিয়েছি। বিষ খেয়ে নিলেও এরকম ধরনের সিচুয়েশনটা হয়। or emptied some dull opiate to the drains, বা আমি হয়তো কোনো ওপিয়াম খেয়েছি। ওপিয়াম মানে আফিম। তো ওপিয়ামটা ডাল নয়, ওপিয়াম মানুষকে ডাল করে দেয়, মানে ব্রেনটাকে নাম করে দেয়। মানে গাঁজা বা ভাং বা অন্য কোনো ধরনের মাদক খেলে যেমন সেন্সেসগুলো, আইসাইট বা ব্রেনটা আস্তে হয়ে মানে স্লো হয়ে যায়, মানে কুইকলি কিছু করতে পারে না। তো সেরকমই ওর মনে হচ্ছে। 1 minute passed and Lethe words had sung. 1 মিনিট এর পরই ওর মনে হচ্ছে যে ও লেথের দিকে ওর জীবনটা বা ওর হার্টটা, ওর সোলটা লেথের দিকে চলে যাচ্ছে। হোয়াট ইজ লেথে? লেথে ইজ দ্য mystical or mythical river that divides the realms of death and life. লেথে একটা মিথিক্যাল রিভার যেটা নাকি লাইফ আর ডেথের মাঝখান দিয়ে বয়। মানে যারা জীবিত আছে তারা লেথের একটা সাইডে আছে, মারা গেলে তখন তারা লেথের উপারে চলে যায়। সো এই লেথে রিভারটাকে স্টিক্সও বলে। গ্রিক মিথোলজিতে এটা আছে। 1 মিনিট হোল্ড করো। তো since I told you that Keats was a Greek lover, like he loved the culture of Greece, and thus he uses this common myth of লেথে। তো লেথের দিকে চলে যাচ্ছে মানেটা কি? মানে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে কিটস বা শেলি, এদের একটা ফ্যাসিনেশন ছিল টুয়ার্ডস ডেথ। মানে ওরা কথায় কথায় ভাবতো যে ওরা মরে যাবে, বা মৃত্যুকে নিয়ে তারা খুব থাকতো, খুব উদ্বিগ্ন থাকতো, বা মৃত্যুকে নিয়ে তারা খুব লেখালেখি করতো, ভাবনা চিন্তা করতো। তো সেই লেথে ইট রেফার্স টু দ্য রিভার অফ ডেথ। এটাকে রিভার স্টিক্স, STYX, স্টিক্সও বল। It's not through envy of thy happy lot, but being too happy in thine happiness. বলছে যে তোমাকে আমি তোমার থেকে আমি হিংসা করছি না। কার থেকে হিংসা করছে না শেলি? এই কিটস নাইটিঙ্গেল থেকে। হ্যাপি লট, লট মানে এখানে ভাগ্য। এই লট কথার থেকে লটারি শব্দটা আসছে। তো বলছে যে তোমার ভাগ্যকে, তোমার ভালো ভাগ্যকে আমি হিংসা করছি না, কিন্তু তোমার মানে তোমার আনন্দে আমিও নিজেও আনন্দিত বোধ করছি। That thou, light winged dryad of the trees, in some melodious plot of beechen green and shadows numberless, singest of summer in full throated ease. লাইট উইং ড্রায়াড কাকে বলা হচ্ছে? নাইটিঙ্গেলকে। তো এইগুলো ছোট ছোট কোয়েশ্চেন্স আসতে পারে 2 নম্বরের, যে লাইট উইং ড্রায়াড কাকে বলা হচ্ছে। অলরেডি তোমাদেরকে এগুলোর কোয়েশ্চেন আমার মনে হয় আমি দিয়ে দিয়েছি। কিছু ব্রড কোয়েশ্চেন্সও দিয়েছি, কিছু শর্ট কোয়েশ্চেন্সও দেওয়া রয়েছে।
তো এটা থেকে জেনারেল যে কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ নাইটিঙ্গেল, বা যেটা আসতে পারে যে কমেন্ট অন দ্য থিম অফ পার্মানেন্স অফ আর্ট অ্যান্ড ট্রানজিয়েন্স অফ লাইফ। এটাও একটা জেনারেল কোয়েশ্চেন হয়। যেমন আমি বলেছিলাম যে টিনটিন অ্যাবে থেকে টিনটিন অ্যাবে অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম আসতে পারে, ঠিক আছে? তো এখান থেকেও এরকম এই প্রশ্নটা আসতে মানে খুব কমন, যে পার্মানেন্স অফ আর্ট অ্যান্ড ট্রানজিয়েন্স অফ লাইফ। তো ড্রায়াড হলো আবার এক ধরনের মিথিক্যাল ক্রিয়েচার, ইটস আ কাইন্ড অফ এক ধরনের পরী, এক ধরনের সুপারন্যাচারাল ক্রিয়েচার যেটা জঙ্গলে থাকে, গাছে থাকে, এরকম এক ধরনের সুপারন্যাচারাল ক্রিয়েচার যার ডানাগুলো খুব লাইট উইংড, মানে খুব ফরফর করে তারা উড়ে যেতে পারে। কিন্তু এখানে লাইট উইং ড্রায়াড বলছে নাইটিঙ্গেলকে, কারণ নাইটিঙ্গেলও জঙ্গলে থাকে, নাইটিঙ্গেলও খুব দ্রুত উড়ে যেতে পারে। কোনো একটা মেলোডিয়াস প্লট, এমন একটা জায়গা যেখান থেকে স্কাইলার্ক গানটা করছে, তো দ্য প্লট ইজ নট মেলোডিয়াস, মানে যে জায়গাটার কথা এখানে বলা হচ্ছে সেটা ইটসেলফ মেলোডিয়াস নয়। মানে একটা জায়গা কিভাবে মেলোডিয়াস হতে পারে? এখানে বলতে চাইছে যে জায়গা থেকে নাইটিঙ্গেল গান করছে, সেই মানে সেই পরিবেশটা, সেই জায়গাটা মেলোডিয়াস হয়ে গেছে, গানে ভরে গেছে, গানের সুরে ভরে গেছে। অফ বিচেন গ্রিন, সবুজ, এত গাছপালা, এত নেচারের এখানে একটা গ্লোরিফিকেশন হচ্ছে, যে চারি জায়গাটা গ্রিনারি দিয়ে ভর্তি। শ্যাডোজ নাম্বারলেস, মানে গাছপালার যে শ্যাডোগুলো মাটিতে পড়ছে সেগুলো নাম্বারলেস, এত বেশি গাছ যে গোনা যাবে না কটা গাছ আছে এবং কটা তাদের শ্যাডো আছে। সেইখান থেকে সামার সিজনে ফুল থ্রোটেড ইজ, গলা ছেড়ে গাইছে নাইটিঙ্গেল। ও ফর আ ড্রট অফ ভিন্টেজ, ড্রট মানে মেজারমেন্ট অফ ওয়াইন, ভিন্টেজ মানে অনেক পুরনো, মানে ওয়াইন যত পুরনো হয় ততই নাকি বেশি টেস্টি হয়ে ওঠে। তো ওয়াইনের একটা গ্লাসের জন্য ও ফর আ ড্রট অফ ভিন্টেজ that hath been cooled a long age in the deep delved earth। কোন ওয়াইনটা ইয়ে খেতে চায়, কিডস খেতে চাইছে, এবং কেন খেতে চাইছে সেটাও আমরা বুঝবো, হঠাৎ করে কেনই বা ওয়াইন খাওয়ার কথা এখানে আসছে। তো বলছে যে ওই ওয়াইনটা আমার খেতে ইচ্ছে করছে, আমার টেস্ট করতে ইচ্ছে করছে, যেটাকে অনেক বছর ধরে মাটির তলায়, মানে যারা ওয়াইন বিক্রি করে বা যারা ওয়াইন তৈরি করে, তারা ওয়াইনটাকে তৈরি করে কুল করার জন্য, মানে এখানে কুল বলতে ঠান্ডার কুল নয়, মানে এটাকে সিজন করা বলে। সিজন করার জন্য, যেমন আচারের একটা সিজনিং হয়, মানে আচারগুলোকে প্রথমে শুকিয়ে দেওয়া হয়, তারপরে ওগুলো মশলা মাখিয়ে রাখানো হয়, তারপরে ওটার মধ্যে তেল দেওয়া হয়, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো দেয়ার ইজ আ প্রসেস ইন দ্য মেকিং অফ পিকলস। ঠিক সেরকমই ওয়াইনেরও একটা প্রসেস আছে। তো ওয়াইনগুলোকে কি করে, তৈরি হয়ে যাওয়ার পরে বোতলের মধ্যে করে পুড়ে মাটির তলায়, যেখানে ফার্মেন্টেশনটা ভালো করে হতে পারে, মানে অ্যাকচুয়ালি কেন ওয়াইন টেস্টি হয়ে যায় পুরনো ওয়াইন, কারণ ওয়াইনের মধ্যে ফার্মেন্টেশনটা ইনক্রিজ করে, বেড়ে যায়, মানে পচে যায়। ফার্মেন্টেশন ইজ অ্যাকচুয়ালি পচে যাওয়া, মানে ওয়াইন, মানে বিভিন্ন ধরনের ওয়াইন আছে। সো হোয়াট এভার দ্য ওয়াইন ওয়াজ মেড আপ অফ, জেনারেলি আঙুরের রস হয়। তো সেই ওয়াইনটা যত পচবে তত বেশি মিষ্টি হয়ে যাবে খেতে, যত বছর যাবে আর কি। তো ওরকম একটা ওয়াইনের গ্লাস ও পেতে চাইছে, যেটাকে অনেক বছর ধরে মাটির তলায় কুল করা হয়েছে, সিজন করা হয়েছে। টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, ওই ওয়াইনটার টেস্টটা কেমন হবে? ফ্লোরা মানে গাছপালার মতন, আর সবুজের মতন, মানে ভিলেজ কান্ট্রি
গ্রামের দিকে রুরাল যে জায়গাগুলো, সেটার যে টেস্টটা হয় সেই টেস্টটা ওই ওয়াইনে পাওয়া যাবে। ডান্স অ্যান্ড প্রভেনকাল সং অ্যান্ড সানবার্নড মার্থ, ডান্স হবে, লোকাল যে গান আছে, নেটিভ যে সংস গুলো আছে। প্রভেনকাল ইজ আ প্রভিন্স, ইজ আ প্লেস ইন ফ্রান্স, and France, southern France, and southern France is known for its warm weather. মানে টিউবারকিউলোসিস এমনি এমনি তো মারাত্মকই, কিন্তু যদি টিবির সঙ্গে সঙ্গে ইয়েও হয়, মানে ঠান্ডাও থাকে, তাহলে কিন্তু আরো মারাত্মক হয়ে যায়। অ্যান্ড ইংল্যান্ডের ওয়েদার তোমরা এতদিনে বুঝেছো, যে অনেকগুলো টেক্সট পড়েছো ইংল্যান্ডের ব্যাপারে, সেখানে তোমরা জেনেছো যে ইংল্যান্ডের ওয়েদার খুব ঠান্ডা, মানে বৃষ্টি হয়, ড্যাম, মেঘলা থাকে, সূর্য ওঠে না। তো ওখানকার লোকেরা সানটাকে খুব পছন্দ করে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডেতেও তোমরা এই জিনিসটাকে হয়তো লক্ষ্য করেছিলে, যদি পড়ে থাকো। তোমাদের না 11-12 ছিল, না গ্র্যাজুয়েশনে কোনো একটা সময় ছিল আর কি। যাই হোক, তো ওই ডান্স, সং আর সানবার্ন, মানে সূর্যের তাপে পুড়ে যে আনন্দটা, ওরা ট্যানিং করতে যায়, মানে ওরা বিচ, ওই ওয়েস্টার্ন ইউরোপের লোকেরা বা আমেরিকার লোকেরা ট্যান্ড হতে যায় বিভিন্ন জায়গায়, যেখানে প্রচুর রোদ ফোদ আছে। ওরা আমাদের দেশেও আসে, বাট I don't know if how comfortable they are, but in certain other places it's comfortable. মানে খুব একটা যে গায়ে, মানে গা পুড়ে যায় এরকম রোদ অনেক জায়গাতে নেই, যেমন আমাদের দেশে আছে। তো ওই মানে ওয়ার্মথটা ওরা পেতে চায়, তো সেই ওয়ার্মথটা কিডসও পেতে চাইছে, এবং ওর মনে হতো যদি এই ওয়ার্মথটা ও পায়, তাহলে হয়তো ওর যে টিবিটা হয়েছে সেটা ঠিক হয়ে যেতে পারে। অনেক সময় এটাও লোকে মনে করতো যে এক ধরনের ওয়াইন খেলে টিবিতে ওটা কাজে দেবে। আর তোমরা জানোই যে ওয়েস্টার্ন ইউরোপের লোকেরা বা ইস্টার্ন ইউরোপের লোকেরাও বা আমেরিকার লোকেরা ওয়াইনটা খুব খায়, জলের মতন ওয়াইন খায়। অ্যান্ড ওয়াইন হ্যাজ সাম মেডিকেল কোয়ালিটিস অলসো, মানে ওয়াইন খেলে অনেক রকমের ব্যাধি অনেক সময় ঠিক হয়ে যায়, যদি একটা অ্যামাউন্টে খাওয়া হয়। ও ফর আ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ, এই যে সাউদার্ন ফ্রান্সের কথা আমি বলছিলাম, মানে ইংল্যান্ড ইজ আ নর্দার্ন কান্ট্রি, তার তলায় হচ্ছে ফ্রান্স, which is not in the southern hemisphere, but it is near to the southern hemisphere, or near to the equator, or near to the tropics, if not the equator, but near to the tropics. তার জন্য সাউদার্ন ফ্রান্সের যে জায়গাটা, সেটা খুব ঠান্ডা থাকে, সেটা খুব ওয়ার্ম থাকে, মেডিটেরেনিয়ান ওয়েদার থাকে ওইখানে। তো বলছে যে ওইখানটার যে ইয়েটা, বিকার মানে এটা বড় গ্লাস, ওইখানকার তৈরি ওয়াইন ও খেতে চাইছে। ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাশফুল হিপোক্রিন। হিপোক্রিন তো একটা নোট আছে। হিপোক্রিনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিথিক্যাল ঝর্ণা, যেটা পেগাসাসের হুফ, Pegasus is another mythical flying horse that belonged to Hercules. হারকিউলিসের নাম নিশ্চয়ই শুনেছো, হি ওয়াজ আ ডেমিগড। আর হারকিউলিসের ঘোড়ার নাম ছিল পেগাসাস, যেটা উড়তে পারতো। আর পেগাসাসের খুরের বাড়ি লেগে মাউন্ট অলিম্পাসের একটা মাউন্টেনে ওর খুরটা লেগে গেছিল, সেই খুরটা লেগে পাহাড়টা ফেটে গেছিল, আর ওই পাহাড় থেকে ওই লাল রঙের ঝর্ণা বেরিয়েছিল, যেটার নাম ছিল হিপোক্রিন। আর ওটাকে ব্লাশফুল বলা হচ্ছে কারণ যখন আমরা বলতে মানে যাদের গায়ের রংটা চাপা, তাদের ব্লাশ করলে যে রেডিশনেসটা আসে গালে, সেটা দেখা যায় না। কিন্তু যারা অত্যাধিক ফর্সা হয়, যেটা মানে ইংল্যান্ডের বেশিরভাগ লোকেরাই ছিল আর কি, তো ওরা যদি ব্লাশ করে তাহলে ওদের গালগুলো লাল লাল হয়ে যায়। তো লাল, ব্লাশফুল হিপোক্রিট মানে লাল হিপোক্রিট। ইটস আ ভেরি বিউটিফুল ওয়ার্ড প্লে। মানে যখন তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস গুলো লিখবে, যখন একটা সেকশন লিখবে ডিকশনের ব্যাপারে, চয়েস অফ ওয়ার্ডস এর ব্যাপারে, তখন এই জায়গাটা, মানে এই যে
মানে ডাইরেক্টলি না বলে এই যে ইনডাইরেক্টলি এই যে কথাগুলো বলছে, ব্লাশফুল হিপোক্রেট, তো এইটা দিস ইজ দ্য জিনিয়াস অফ কিডস। ডাইরেক্টলি তো বলতে পারতো রেড হিপোক্রেট, সেটা না বলে বলছে ব্লাশফুল হিপোক্রেট। লজ্জা পেয়ে লাল হয়ে যাওয়া, কোনো সাধারণত মহিলারা লাল হয় লজ্জায়, তো লাল হয়ে যাওয়া এই হিপোক্রেট অ্যাকচুয়ালি ইটস এ সোর্স অফ ওয়াইন, রেড ওয়াইন। আর রেড ওয়াইনের কথা এখানে বলছে। উইথ বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম। ব্রিম মানে একদম গ্লাসের যে একদম কানাটা, সেইখানে উইঙ্ক করছে। উইঙ্ক করা মানে চোখ বন্ধ করা, খোলা। তো ওই যে বাবলস গুলো মানে এরকম পুট 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 করে ফেটে যায় না, ছোট ছোট বাবলস গুলো, তো ওইটাকে ওটার সাথে কিডস তুলনা করছে যেন কেউ উইঙ্ক করছে, তো চোখগুলো বারবার করে খুলছে আর বন্ধ করছে। বিডেড বাবলসে একটা অ্যালিটারেশন রয়েছে। বিড মানে ছোট ছোট পুঁতি। তো ওই যে বাবলস গুলো যখন ফর্ম করে, মানে যখন ওয়াইন ঢালা হয় বা কোনো পেয় ঢালা হয়, স্পেশালি যেটার মধ্যে একটুখানি কার্বন ডাই অক্সাইড বা এরকম কিছু একটা থাকে, তো সেগুলো ইয়ে হয়, মানে বিড পুঁতির মতন মনে হয়। আর যখন ওরা পট করে ফাটে, তখন ওগুলোকে দেখে মনে হয় যেন ওগুলো উইঙ্ক করছে, একদম গ্লাসের টইটুম্বুর ভরা, আর বাবলস গুলো পুটপুট করে ফেটে যাচ্ছে বা ইয়ে হচ্ছে আর কি। 1 মিনিট হোল্ড করো, দেখো কি। ওকে। and purple stained mouth. purple stained mouth টা হচ্ছে কার? কিডসের। কিডস নিজে তো খুব ফর্সা ছিলই, খুব সুন্দরও দেখতে ছিল, সুদর্শন পুরুষ ছিল আর কি। আর ওর ঠোঁটগুলো এতটা লাল ছিল যে যেন মনে হতো ওই ঠোঁটগুলো লাল নয়, অ্যাকচুয়ালি পার্পল, পার্পল রং করা মাউথ। Keats is very much aware of his own beauty, and he mentions his own beauty here. But that is one of the reasons as to why some people were very critical of Keats. কারণ কিডস নিজের ব্যাপারে এরকম আর কি লিখতো যে মানে ওর পার্পল স্টেইনড মাউথ বা মাই হার্ট একস ইত্যাদি। তো এইখানে মানে ওই পার্পল স্টেইনড মাউথে ওটা চাইছে, ওই ওয়ার্ম ব্লাশফুল হিপোক্রেট ওটা চাইছে। That I might drink and leave the world unseen, and with thee fade away into the forest dim. এইখানে এতক্ষণ পরে এবার আমরা বুঝতে পারলাম যে ও হঠাৎ করে এই ওয়াইন খাওয়ার ব্যাপারটা কেন বলল। বলছে যে যেটা আমি খেয়ে নেব, ওই ব্লাশফুল হিপোক্রেট, ওই ওয়ার্ম সাউথ, ওই ড্রাউট অফ ভিন্টেজ, ওটা খেয়ে আমি এই জগৎটাকে বিদায় দিয়ে লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, আমাকে কেউ দেখতে পাবে না, আমি শুরু করে এই ওয়ার্ল্ড থেকে চলে যাব কোন ওয়ার্ল্ডে? উইথ দি মানে নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে, ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম, তোমার সাথে চিরকালের জন্য। তুমি যেমন তোমার আওয়াজটা শোনা যায়, তুমি কোথায় আছো সেটা জানা যায় না, আর তুমি যখন একটা গাছ থেকে আর একটা গাছের ডালে চলে যাও, তখন ফেড হয়ে যায় তোমার সাউন্ডটা, তোমার ভয়েসটা। তো সেরকমই আমিও এই জগৎ থেকে ফেড হয়ে যেতে চাই। সো দিস ইজ আ কাইন্ড অফ আ ডেথ উইশ। আমি আগেই বললাম যে Keats or Shelley or many other romantic poets often had these kinds of desire to die, and their desires were fulfilled, অনেক সময় ফুলফিলড হয়েছে, যেখানে দেখা গেছে যে these people had died very young. তো ওই উইশটা এক্সপ্রেস করছে যে এই মদ খেয়ে ও চুপচাপ এই জগৎটাকে ছেড়ে ওই জগতে চলে যাবে যে জগতে নাইটিঙ্গেল আছে।
ঠিক আছে? Fade far away, dissolve and quite forget what thou among the leaves hast never known. কেন যেতে চাইছে ও? Look at the structure of the poem. First he says that his heart aches and he is feeling a drowsy numbness. He thinks that he has drunk hemlock, and he is happy that the nightingale is singing in some melodious plot. He is not envious of the bird. He wants to join the bird in the mirth, in the happiness that the bird is providing and enjoying. কিন্তু যাবে কিভাবে? তো প্রথম ও অ্যাটেম্পটটা নিচ্ছে ওয়াইন খেয়ে, মদ খেয়ে সব সেন্সেস গুলোকে নাম করে ও নাইটিঙ্গেলের জগতে চলে যাবে। এটা ওর আইডিয়া, এটা ওর প্ল্যান। কেন যাবে সেটাও আবার বলছে, মানে আগেও আমরা দেখেছি যে ওর ওই মানে this desire to become art itself, his desire to be one with the nightingale is born out of the pain that he is undergoing. He doesn't want to go through the pain. তো এখানে সেই পেনের ব্যাপারটাই বলছে যে পেনটা অ্যাকচুয়ালি কি, কেন ওর হার্ট এক করছে। Fade far away, dissolve and quite forget what thou among the leaves hast never known. যে গাছের ডালে থাকে, লিভস এর মধ্যে থাকে, মানে লিভ হিয়ার ইজ লিভ or leaves here are the synecdoche for the trees, যারা যে গাছে থাকে, লাইট উইন্ড ড্রায়াড, নাইটিঙ্গেল। সে কোনোদিনও একটা জিনিস কোনোদিনও জানেনি। কিটসও চাইছে, নেগেটিভ ক্যাপাবিলিটির ব্যাপারটা এখানে আসছে, কিটসও চাইছে ওই জিনিসগুলোকে ভুলে যেতে, ফরগেট, ডিসলভ হয়ে যেতে, ফেড ফার অ্যাওয়ে, দূরে চলে যেতে। কিসের থেকে? আর এটাও 2 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন আসবে। দ্য ওয়ারিনেস, দ্য ফিভার অ্যান্ড দ্য ফ্রেট, এইগুলো আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে এইগুলোই আছে। ওয়ারিনেস, টায়ার্ডনেস, ক্লান্ত হয়ে যাওয়া। ফিভার, মানে নট দ্য রিয়েল ফিভার বাট দ্য লাইফ ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ফিভার হিয়ার। জীবনটাই একটা দুঃস্বপ্নের মতন হয়ে গেছে, একটা লং রানিং সিকনেসের মতন হয়ে গেছে। ফ্রেট মানে কোনো একটা জিনিসকে না করতে পারার যে একটা ফ্রাস্ট্রেশন আর কি, সেই জিনিসটাকে ফ্রেট এখানে বলা হচ্ছে। এগুলো দিয়েই আমাদের জীবনটা ভর্তি। হিয়ার মানে এই জগতে, হিউম্যান ওয়ার্ল্ডে, হিয়ার ওয়্যার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন, আমাদের এই জগতে মানুষের একটাই কাজ, অন্য এক মানুষের পাশে বসে তার রুদনটা শোনা। গ্রোন মানে কষ্টে যখন আমরা গোঙাই তখন সেটাকে গ্রোনিং করা বলে, যেন অনেক ব্যথা লাগলে আমরা যেমন আ করি, সেইটা। তো আমাদের এই জগতে আমরা বসে একমাত্র একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে একে অপরের কষ্টের কথা শুনতে পারি, কিন্তু সেই কষ্টের জন্য আমরা কিছু করতে পারি না। we can't do anything other than just to listen each other groan. Where palsy মানে হচ্ছে paralysis, disease. Where palsy shakes a few sad last grey hairs. মানুষের জীবনের কথা এখানে বলা হচ্ছে, শেষের দিকে যে গ্রে হেয়ার্স গুলো হয়ে যায়, মানুষের বয়স হলে যে মানুষের চুলগুলো পেকে যায়, সেগুলো অল্প, এগুলো ইট সিগনিফাইজ স্যাডনেস। আর সেখানে প্যারালাইসিস হয়ে যায়। তো প্যারালাইসিস কি করে? নাড়িয়ে নাড়িয়ে যেটুকু চুল থাকে মানুষের মাথায় সেটুকুও ফেলে দেয়। Look what beautiful paradox is there in these lines.
প্যালজি মানে প্যারালাইসিস। প্যারালাইসিস মানে আমরা জানি যে যেখানে মানুষ নড়তে চড়তে পারবে না, অথচ এখানে বলছে প্যালজি শেকস। প্যারালাইসিস জোরে জোরে নাড়িয়ে দিচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে যে কটা আশার আলো ছিল, যে কটা আশার জায়গা ছিল, সেই কটাকেও ফেলে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। Where youth grows pale and spectre thin and dies. আমাদের এই জগতে, কিডসের ওই জগতে, ইংল্যান্ডে ও চোখের সামনে দেখছে টম, ওর থেকে কম বয়সী ছেলে, সে টিউবারকুলোসিস হয়ে একদম রক্তহীন হয়ে গেছে, পেল হয়ে গেছে, মানে ফ্যাকাশে হয়ে গেছে ওর চামড়াটা। স্পেক্টার থিন, ভূতের মতন, স্পেক্টার মিন্স ঘোস্ট, ভূতের মতন রোগা হয়ে গেছে। মানে ভূতের মতন রোগা হয়ে যাওয়া মানে একদম মিশে যাওয়া, মানে হাওয়ার সাথে খুবই রোগা হয়ে যাওয়া। অ্যান্ড দেন ডাইজ। সো দের ইজ আ ক্লাইম্যাক্স ওয়্যার ইউথ গ্রোজ পেল, স্পেক্টার থিন অ্যান্ড ডাইজ। আমাদের জগতে এইসবই চলে। ওয়্যার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো। মানে আমরা ভাবতে বসলেই আমাদের মনের মধ্যে শুধু কষ্টের কথাই আসে। অ্যান্ড লেডেন eyed despairs. Lead is a very heavy metal, আর আমাদের চোখের সাথে লেডের তুলনা করছে, which is a heavy metal, মানে heaviest of all metals। তো ওইটা, ওই হেভি মেটালের মতন আমাদের চোখটাও ভারী হয়ে যায় আর ডেসপেয়ার করে। ডেসপেয়ার ইজ দ্য কন্ডিশন ওয়্যার অল হোপ ইজ লস্ট। তো আমাদের চোখের থেকে সবসময় চোখের জল বেরোয়, আর আমরা সব আশা আমাদের হারিয়ে যায়, শেষ হয়ে যায়। Where beauty cannot keep her lustrous eyes, or new love pine at them beyond tomorrow. These are one of the most famous lines of Keats. Not just Keats, but of English literature, and not just of English literature, but of all literatures, all poems ever written. বলছে যে where beauty cannot keep her lustrous eyes, যেখানে সৌন্দর্য নিজের চকচকে চোখগুলোকে মেনটেন করতে পারে না, সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারে না। or new love, নতুন ভালোবাসা যাদের মধ্যে হয়েছে তাদেরটাও একদিনের বেশি দুদিন টেকে না। মানে যে কোনো পজিটিভ জিনিসই আমাদের এই হিউম্যান ওয়ার্ল্ডে বেশিক্ষণ থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাদের যে লাইফ স্প্যানটা থাকে সেটা খুবই কম সময়ের জন্য আসে, খুবই কম সময়ের জন্য তৈরি হয়। অ্যান্ড that is the reason as to why Keats wants to go to the world of the Nightingale, this time with the help of drinking opiate or drinking wine. ও আচ্ছন্ন হয়ে যেতে চায়, আচ্ছন্ন হয়ে অলমোস্ট অজ্ঞান হয়ে সে ওই কিটসের লাইফে নাইটিঙ্গেলের সাথে চলে যেতে চায়। Away, away, for I will fly to thee, not charioted by Bacchus and his sparks. তো বলছে আমি তোমার কাছে চলে যাব, I will fly to thee, উড়ে চলে যাব তোমার জগতে, তোমার কাছে চলে যাব। কিন্তু ব্যাকাস তোমরা তো মেটামরফোসিস পড়োনি, আচ্ছা। তো ব্যাকাস ইজ দ্য গড অফ ওয়াইন। ওয়াইনের গড হচ্ছে ব্যাকাস। যেমন আমাদের মানে হিন্দু ধর্মের মধ্যে ইয়ের ব্যাপার আছে, সোমরস এর ব্যাপার আছে। তো even in the ancient pagan cultures of Greek and Rome and India, it was not a sin to drink liquor. মানে মদ খাওয়াটাকে বাজে ভাবে দেখা হতো না, মানে এখনো সেভাবে দেখা হয় না, বাট যারা মদ খায় তাদেরকে মাতাল বলা হয় বা ইত্যাদি এরকম ব্যাপার আর কি। আর ব্যাকাস বলে যে দেবতা আর কি, তার যে বাহন, তার যারা বাহন তারা ছিল হচ্ছে লেপার্ড।
তাই এখানে ছোট করে বলা হচ্ছে পার্ডস, নট চ্যারিয়েটেড বাই ব্যাকাস অ্যান্ড হিজ পার্ডস। বলছে যে আমি তোমার জগতে যাব ঠিকই, কিন্তু ব্যাকাস বা তার যে বাহন, তাদের যে চ্যারিয়েট, সব দেবতাদেরই একটা করে চ্যারিয়েট হয়, তাদের ওই চ্যারিয়েট যেটা পার্ডস মানে লেপার্ডসরা টেনে নিয়ে যাচ্ছে, তার সাহায্যে যাব না। মানে আমি ওয়াইন খেয়ে যাব না, আমি নিজেকে আচ্ছন্ন করে দিয়ে, আমি নিজেকে অজ্ঞান করে দিয়ে যেতে চাই না, আমি জ্ঞান সমেত যেতে চাই। এটা কিডস বলতে চাইছে। বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি। তাহলে কিভাবে উড়ে যাবে? পোয়েজি মানে উইথ দ্য হেল্প অফ পোয়েট্রি, কারণ পোয়েট্রি ইজ অ্যাজ ইনটক্সিকেটিং অ্যাজ ওয়াইন। পোয়েট্রি ক্যান as much numb the brain as much the wine can, but on the viewless wings of poesy। মানে পোয়েট্রির যে উইংস গুলো, সেগুলোকে কেউ দেখতে পায় না, কারণ পোয়েট্রি ইজ সামথিং দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট। তো তার উইংস এর সাহায্য নিয়ে তার সঙ্গে আমি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে উড়ে যাব, যেটা ও এই মুহূর্তেই করছে আর কি। Though the dull brain perplexes and retards, যদিও ব্রেনটা সাহায্য করছে না, ব্রেনটা কিছুতেই তাকে হেল্প করছে না যে সে উড়ে যায়, সে ওই নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডটার সাথে নিজেকে জয়েন করতে পারে। মানে there is a tendency among romantic poets to say that the brain is infertile or the brain is useless, rather the heart is more of a favored organ among the romantic poets than the brain. ব্রেনটা একটা লেসার টাইপ অফ অর্গান, যেটার কাজ শুধু ভাবনা চিন্তা করা, যেখানে ফিল করার কাজটা হচ্ছে হার্টের। এরকম একটা মান্যতা রোমান্টিক পোয়েটদের মধ্যে ছিল, এবং এখনো সেটা আমাদের মধ্যে আছে। আমরা অনেকে এটা মনে করি যে লোকটা যদি নিষ্ঠুর হয়, তাহলে আমরা বলি যে তার হার্ট নেই, ইজ আ হার্টলেস পারসন, এরকম আমরা বলে থাকি আর কি। তো ব্রেনটা ওকে সাহায্য করছে না, ব্রেন বলছে যে না, লজিককে ফলো করো, কি করে তুমি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে চলে যাবে। তো রিটার্ড করছে ওকে, ওকে আটকে দিচ্ছে, ওকে কাজটা করতে দিচ্ছে না। বাট অলরেডি উইথ দি, কিন্তু কিডস অলরেডি চলে গেছে, অ্যান্ড দ্যাট ইজ পসিবল অনলি ইন পোয়েট্রি। এই ভাবছি, এই অন্য জিনিস ভাবছি। কিডস ইম্যাজিনস ইউজিং নেগেটিভ ক্যাপাবিলিটি টু এন্টার ইনটু দ্য ওয়ার্ল্ড অফ দ্য নাইটিঙ্গেল। অলরেডি ওর কাছে চলে গেছে। টেন্ডার ইজ দ্য নাইট, রাত্রিটা খুবই মৃদু, খুবই হালকা। And happily the queen moon is on her throne. He has entered into the world of nightingale. Nightingale-এর জগতে এখন অন্ধকার, of course because the nightingale sings at night. আর তাই জন্য কুইন মুন, মুনকে কুইনের সাথে তুলনা করা হচ্ছে, তার থ্রোনের ওপরে বসে আছে, মানে আকাশে বিরাজমান রয়েছে। মুনের ব্যাপারটা আমরা ডিজেকশনের নোটেও দেখেছিলাম। মুনকে খুব হাইলাইট করা হয়, অফকোর্স ইটস a part of nature and nature is often glorified in romantic poetry. Clustered around by all her starry phase, phase মানে friends, তো মুনটার চারিপাশে ক্লাস্টার করে প্রচুর তারা রয়েছে। যেমন রানী বা রাজার চারিপাশে অনেক পরিচারকরা থাকে, অনেক চাকর বাকররা থাকে, বা বন্ধুরা থাকে, পিয়ার্সরা থাকে। তো সেরকমই অনেক লোকজন তাদের মানে মুনের চারিপাশে ছড়িয়ে রয়েছে। বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট সেভ ফ্রম হোয়াট হেভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন। বলছে এখানে কোনো লাইট নেই, কিন্তু মানে ফুল মুন বা মুন যদি ফোনেতে থাকে, তাহলে তো চাঁদের একটা আলো, চাঁদের একটা জ্যোৎস্না হওয়া উচিত, কিন্তু এখানে কোনো লাইট নেই। শুধুমাত্র তখনই লাইটটা এসে এসে পড়ছে যখন কোনো হাওয়া চলছে, ব্রিজ, ব্রিজ মানে হালকা হাওয়া চলছে। হেভেন save what from heaven is with the breezes blown, তখন ওই যে
নাম্বারলেস শ্যাডোজ এর কথা বলা হলো ফার্স্ট স্ট্যান্ডায়, অনেক গাছপালা, সেই গাছপালাগুলোর পাতাগুলো যখন একটু সরে যাচ্ছে তখন একটু চাঁদের আলো মাটিতে এসে পড়ছে, আদারওয়াইজ পুরো জায়গাটা কিন্তু অন্ধকার। Through verdurous glooms and winding mossy ways. Verdurous মানে হচ্ছে, this is the adjective of a tree. Verdurous মানে হচ্ছে it's related to tree, plants. গ্লুমটা, এই যে অন্ধকারটা, সেটা আসছে হচ্ছে একটা, it's a kind of a green, dark green darkness. The darkness is not dark, it's not black, it's green. It's so green that it has turned black. প্রচন্ড সবুজ আর কি, কারণ এখানে শুধুমাত্র গাছপালাই রয়েছে। and winding mossy ways. মসি মানে হচ্ছে ওই শ্যাওলা পড়া, আর আঁকা বাঁকা পথ। আমি আগেও একদিন বলেছিলাম যে রোম্যান্টিক পোয়েট্রি ইজ অলওয়েজ against any kind of geometric, formal or scientific shapes and figures. মানে স্ট্রেট লাইন, নিয়ম কানুন, এগুলোর মানে স্ট্রেট জিনিসটা হচ্ছে ল, আইন, রুল, অ্যান্ড ওয়াইন্ডিংটা হচ্ছে ইটস something that is created by nature. নেচারেরও একটা ল আছে, but the human law tries to supersede the nature's law of nature. তো এই যে winding mossy ways, it signifies that love for natural ways of things rather than human made. মানুষের রাস্তাগুলো ওয়াইন্ডিং সাধারণত হয় না, যদি না সেটা পাহাড়ের রাস্তা হয়। সোজা সোজা রাস্তা আমরা বানানোর চেষ্টা করি, কিন্তু নেচারের কোনো জিনিস একদম খাড়া সোজা নয়। there is always some degree of tilt, একটু বেঁকা, একটু মোটা, একটু ইয়ে, পারফেক্ট নয়। মানে ওই ইমপারফেকশনের মধ্যেই কিন্তু নেচারের পারফেকশন লুকিয়ে আছে, আর আমাদের সো কল্ড পারফেক্টনেসের মধ্যেই আমাদের ইমপারফেক্টনেস লুকিয়ে আছে। I cannot see what flowers are at my feet because it's dark. কি কি ফুল আছে ও সেটা বুঝতে পারছে না, কারণ অন্ধকার হয়ে রয়েছে পুরো জায়গাটা। nor what soft incense মানে সুগন্ধিত ফুল বা সুগন্ধের কোনো গাছপালা ইত্যাদি। nor what soft incense hangs upon the boughs. ডালে কি কি সুন্দর সুগন্ধিত ফুল ঝুলছে সেটাও বুঝতে পারছে না, কারণ দেখতে পাচ্ছে না। but in embalmed darkness guess eat sweet. কিন্তু শুঁকে সে বুঝে যাচ্ছে যে কোন ফুলের এখানে গাছ রয়েছে বা এখানে কোন ফুলটা ফুটে রয়েছে। Keats is a poet of senses. Sight, smell, touch, taste. দুটো টেস্টের ব্যাপারে এসছে। একটা প্রথমে হেমলক, তারপর এটা আসলো ওই বি কেয়ারফুল অফ ওয়ার্ম সাউথ, ড্রাউট অফ ভিন্টেজ, ওয়াইনের কথাটা আসছে। এখানে আসছে হচ্ছে স্মেল। So all these things are important when you read Keats. Keats is a poet of senses. এক একটা স্ট্যান্জায় এক একটা সেন্সকে নিয়ে কথা বলা হচ্ছে। তারপরে বলছে embalmed darkness. এমবাম করা হয় যখন মানুষ মারা যায়, মানে আগেকার সময় বা এখনো অনেক কালচারে ডেড বডিকে ঘি বা এরকম ধরনের কোনো ভালো জিনিস দিয়ে লেপে দেওয়া হয়, ওটার উপর একটা কভার মতন করা হয়। এনশিয়েন্ট ইজিপশিয়ানসরা ওয়্যাক্স দিয়ে দিত, বা হিন্দু ধর্মে এরকম আছে যে যে ডেড বডিটাকে কাপড় জড়িয়ে তার উপরে ঘি ঢেলে দেওয়া, যাতে বডিটা ভালো করে পড়ে। তো embalming is a process of preserving the dead body or making the dead body not give a foul smell. বাজে স্মেল যাতে না হয় সেটার জন্য এই এমবামিংটা করা হয়।
ডার্কনেস, জায়গাটা অন্ধকার, কিন্তু ওটা থেকে একটা ভালো সুগন্ধ আসছে, যেটা এমবামড হলে হয় ভালো সুগন্ধ, তেল বা ঘি এটার গন্ধ থাকে। আর গেস করছে কোন ফ্লাওয়ারটা আছে, কোন ফ্লাওয়ারটা ফুটেছে। Wherewith the seasonable month endows the grass, the thicket and the fruit tree wild. এই সিজনে, মানে সামার সিজনে, সামার মান্থে গ্রাস, থিকেট মানে কোনো বুশ, বা ফ্রুট ট্রি, ওয়াইল্ড ফ্রুট ট্রি, এগুলো সবেই এই সিজনটা তাদেরকে আশীর্বাদ করে যাতে তারা ফুল ফল ইত্যাদি এগুলো সব দেয়। সেগুলোর অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি কি ফ্লাওয়ার্স আছে সেটাকে নিয়ে অনেক সময় প্রশ্ন করা হয়। হোয়াইট হথর্ন, প্যাস্চারাল এগ্লেন্টাইন, ফাস্ট ফেডিং ভায়োলেটস। তো এইগুলো সব ফুলের নাম পরপর দেওয়া রয়েছে। তো গেস করছিল শেলি যে কি কি ফুল আছে। হথর্ন আছে, হোয়াইট হথর্ন, তারপরে প্যাস্চারাল এগ্লেন্টাইন আর এক ধরনের ফ্লাওয়ার। ভায়োলেটস ইজ অ্যানাদার নেম ফর রোজেস। ফাস্ট ফেডিং ভায়োলেটস মানে এমন ধরনের ফ্লাওয়ার যেগুলো খুব চট করেই হয়ে যাচ্ছে, মানে ফেড করে যাচ্ছে, মুশড়ে যাচ্ছে। সেটা কেন হচ্ছে সেটা আমরা পরের স্ট্যান্ডায় বুঝবো, বা আগের স্ট্যান্ডাতে এটার একটা হিন্ট দেওয়া আছে যে ইউথ ক্যানট কিপ ইটস বিউটি ফর লং। খুব তাড়াতাড়ি ইউথটা হারিয়ে যায়, খুব তাড়াতাড়ি বিউটিটা শেষ হয়ে যায়। অ্যান্ড ভায়োলেটস, flowers, roses are a thing of beauty. যদিও they are now covered up in leaves, মানে কুড়ি অবস্থাতে রয়েছে ওই ভায়োলেটস গুলো, ওই ফ্লাওয়ার গুলো, ওই রোজেস গুলো কুড়ি অবস্থায় রয়েছে, কভার করা রয়েছে লিভ দিয়ে। And mid-May's eldest child, the coming musk rose. মে মাসটা ওদের গরমের মাস, মে মাসটা ওদের প্লেজারের মাস। মে মাসে ওদের ফল ফুল সবজি অনেক বেশি পরিমাণে হয়। মে জুন জুলাই ইজ সামথিং, দিজ আর দ্য মান্থস দ্যাট দে এনজয়। যেমন আমরা ডিসেম্বর জানুয়ারিটাকে এনজয় করি, ফল হয় ফুল হয় ইত্যাদি। তো ওদের ওই সিজনটা হচ্ছে আমাদের ওই শীতের সিজনের মতন এনজয়েবল সিজন, বাট ইটস অনলি ওয়ার্ম, নট কোল্ড। তো মিড মের সব থেকে সুন্দর, সব থেকে বড় যে ফুলটা সেটাকে বলা হচ্ছে মাস্ক রোজ। সেইটা ফোটে এবং সেইটা হচ্ছে ফুল অফ ডিউই ওয়াইন, মানে ফুলের মধ্যে বা ফুলের ওপরে যে শিশির বিন্দুগুলো পড়েছে সেগুলো, বা যে রসটা রয়েছে আর কি, পরাগটা রয়েছে, সেইটার তুলনা করছে ওয়াইনের সাথে। মানে ওইটা খেলেও নাকি, বা ওটাকে শুকলেও নাকি ওরকমই নেশা হবে যেমন ওয়াইন খেলে হতে পারে। The murmurous hunt of flies on summer eves. কিন্তু যে লাস্ট যে লাইনটা এই স্ট্যান্ডাটার, আমরা তো একটা বিউটিফুল পিকচার দেখছিলাম, ফ্লাওয়ার, কুইন মুন, স্টারি ফেজ। It was a beautiful image of, it was a beautiful romantic image that we were enjoying. Glorification of nature, verdurous gloom, পাতা ফুল ইত্যাদি এগুলো সব দেখছিলাম। কিন্তু এই যে লাস্ট লাইনটা, এখানে একটা ফ্লাইজ এর কথা মেনশন করা রয়েছে। ফ্লাইজ, নট হানি বিজ। হানি বি ইজ কমন উইথ ফ্লাওয়ার্স, বাট এখানে মাছি, মানে দ্য কমন হাউস ফ্লাই এর ব্যাপারে মেনশন করা রয়েছে। ফ্লাই, হাউস ফ্লাই কিসের ওপর বসে? ডেড অবজেক্টস এর উপরে বসে, নোংরার উপরে বসে। তো এখানে অলরেডি ডেথের একটা টাচ আমরা এখানে পেতে চলেছি বা পাচ্ছি। যে ওই যে ভিন ভিন করার যে শব্দটা আর কি, মারমার করার, মানে এখানে মারমারাস বলছে, মানে মাছি যে ভিন ভিন করে আর কি, ইট সিগনিফাইজ ডেথ।
All the stanza was about beauty, about the flowers, about the fruits, summer beauty, but summer is too short, like human life. Are already Keats ki here korche the murmurous haunt of flies. করে যে আওয়াজটা ওরা করে আর কি, it means for Shelley, it means for Keats that there is death has already arrived. সামার ইভস মানে সামারের বিকেলের, যেখানে বিকেলটাও আবার গোধূলি, দিনের শেষ, জীবনের শেষকে রিফ্লেক্ট করছে। তো এইখানে এই প্যারালালটা দিয়ে এই দিনের শেষ এবং মানুষের জীবনের শেষ এবং এই যে ফ্লাইজ গুলো আসছে, সেগুলোর মধ্যে দিয়ে Keats is signifying that all this thing of beauty and joy, they are going to be destroyed soon. ওকে, আজকে তাহলে এত দূর অবধি থাক। We will have a few more stanzas left to be discussed in the next class. আমার মনে হয় নেক্সট ক্লাসে এটা কমপ্লিট হয়ে যাবে।